আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 83.04। এবার 20,13,597 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 16,72,153 জন। মোট জিপিএ 5 পেয়েছে 1,63,845 শিক্ষার্থী। এবারের পাশের হার ও জিপিএ 5-এ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল এসব তথ্য জানান। তামজিদ সুমনের রিপোর্ট। সংবাদ সম্মেলনের শুরুতেই 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বলেন, এবারের পাশের হার 83.04 আর মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্রদের তুলনায় 59,047 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছেন, আর ছাত্রদের চেয়ে ছাত্রীরা 15,000-এরও বেশি জিপিএ 5 পেয়েছে। এবারে শতভাগ শিক্ষার্থী পাশ করার প্রতিষ্ঠানের সংখ্যা 2,968টি, আর একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠান 51টি। পাশের হার হচ্ছে সব মিলিয়ে 83.04% এবং সর্বমোট জিপিএ 5 পেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে 1,82,129 জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী 9 বোর্ডের মধ্যে এবারে সর্বোচ্চ পাশের হার যশোরে 92.32%, আর সর্বনিম্ন পাশ করেছে সিলেটে 73.04%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66 এবং কারিগরিতে 81.38%। গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে 2.65%। শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে 2008 সালের পর থেকে উত্তরোত্তর শিক্ষার্থী বেড়ে চলেছে। কর্মসংস্থান বিবেচনায় রেখে কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের দিকেও সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি। বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার প্রসার ব্যাপকভাবে হয়েছে। প্রায় 1,80,000-এর ঊর্ধ্বে আসন নানান ধরনের ডিপ্লোমা কোর্সে সেটা প্রস্তুত আছে। এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম, নানান ধরনের ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরও দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয়। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার বিষয়ে এই মুহূর্তে সরকারের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান মন্ত্রী। যেখানে 1% মাত্র, সেখানে 35 করলে আর কতই বা বাড়বে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা জনপ্রশাসন মন্ত্রী মহোদয় আমাকে ব্যাখ্যা করে দিয়েছেন। সেটা নিয়ে এখন আর জলঘোলা করার কোনো তাদের করা উচিত হবে না বলে আমি মনে করি। শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাশের হার কেন কম হলো তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে মাধ্যমিকে কাঙ্ক্ষিত ফলাফলে উচ্ছ্বাস আর আনন্দের বন্যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ঢাকার ঐতিহ্যবাহী স্কুলগুলোতে মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীদের বাঁধভাঙা উল্লাস ছিল ভালো ফল হাতে পেয়ে। খুশি অভিভাবক ও শিক্ষকরা। নাজিবুর রহমানকে সঙ্গে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আনন্দের যেন সীমা পরিসীমা নেই। এ বছরের কষ্টার্জিত পরিশ্রমের ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বসিত ছাত্রীরা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। গোল্ডেন এ প্লাস আসছে, কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছে, অনেক ভালো লাগতেছে। খুবই টেনশনে ছিলাম যে আমাদের ফিজিক্স, ম্যাথ এই সাবজেক্টের খাতাগুলো কিভাবে দেখা হবে। জিপিএ 5 সবগুলোতে এ প্লাস, জিনিসটা নিজের কাছে অনেক ভালো লাগতেছে। এবছর সর্বোচ্চ ভালো ফলাফল জিপিএ 5 পেয়েছেন 1,82,129 শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী সংখ্যা 98,776 জন আর ছাত্র সংখ্যা 83,353 জন। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা তাদের সন্তুষ্টি জানিয়েছেন। রেজাল্ট হয়েছে আশানুরূপ, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমরা খুবই আনন্দিত। এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি। ওর ভবিষ্যৎ পরিকল্পনা মেডিকেলে পড়ার। মেয়ের থেকে দেখা যাচ্ছে যে আমরা বেশি এক্সাইটেড ছিলাম। উদযাপনটাও ছিল ব্যতিক্রম। ঢোল পিটিয়ে নেচে গিয়ে আনন্দ প্রকাশ করেছে কোনো কোনো স্কুলে, আবার কোনো স্কুলে নিজেদের এই স্মরণীয় মুহূর্ত
ফ্রেমে বন্দি করে রেখেছেন। আমরা খুব খুশি আমাদের বাচ্চাদের এই ফলাফলে, এবং এটা ওরা ডিজার্ভ করে। আমরা টিচাররা তো যথেষ্ট চেষ্টা করেছি, তারা নিজেরাও চেষ্টা করেছে, তাদের প্যারেন্টসও পাশে ছিল। এত পরিশ্রম করছি বাচ্চাদেরকে নিয়ে, মানে আমরাও চাইছি খুব ভালো একটা রেজাল্ট আসুক, আমরা যেন মানসিকভাবে একটু শান্তি পাই। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফলের আশা অভিভাবক ও শিক্ষার্থীদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও অ্যালেসান্দ্রোর সঙ্গে রোববার গণভবনে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারেন। একই সঙ্গে তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার ছাড়াও বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজার রয়েছে। এ ব্যাপারে তিনি ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য দেশটির জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে দক্ষিণ ইতালির সহযোগিতা চান। এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে অ্যাপোস্টলিক নুনসিও অব দ্য হোলি সির আর্চবিশপ কেভিন এস র্যান্ডাল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে স্বাগত জানায়, তবে অপব্যবহার রোধে সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। আর্চবিশপ র্যান্ডাল জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও পদক্ষেপের প্রশংসা করেন। কোনো অদৃশ্য শক্তি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণই দেশ পরিচালনা করছে, এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পর থেকে দেশে ও দেশের বাইরের বিভিন্ন মহল দুর্ভিক্ষ তৈরি করার চেষ্টা করছে। রোববার বিকেলে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। দাবি করেন, নিষেধাজ্ঞা দিতে নয়, সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। মেজবাহ হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 4 মাস পর হঠাৎ সরব দেশের নির্বাচন বর্জনকারী দলগুলো। সেই সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুইয়ের আগমনের খবরে দেশের রাজনীতিতে যোগ হয়েছে নতুন মাত্রা। এমন বাস্তবতায় সমসাময়িক নানা বিষয় নিয়ে ক্ষমতাসীন দলের এই সংবাদ সম্মেলন। দেশে দুর্ভিক্ষ আনতে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন কাদের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনের আগেই বলেছেন যে নির্বাচনের পর দুর্ভিক্ষ সৃষ্টির পায় তারা চলছে। তিনি বলেছেন দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে, এবং সেই চেষ্টা অনেকেই করছে আন্তর্জাতিকভাবে এবং দেশের অভ্যন্তরে। এ সময় মির্জা ফখরুল ও জি এম কাদেরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনাও করেন তিনি। বলেন, মানসিক ট্রমায় ভুগছে তারা। বাংলাদেশের জনগণই রাষ্ট্র পরিচালনা করছে, অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা তো বিএনপির আদর্শিক চরিত্র। জি এম কাদের সাহেবও বলেছেন সিন্ধুবাদের দৈত্য নাকি সরকারের কাঁধে চেপেছে। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? বিএনপির নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে অবিরাম মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তারা রৌদ্র করজ্জ্বল দিনের আলোতে অমাবস্যার অন্ধকার থেকে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 7 জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ ও সরকারের সংকট আরও গভীর হয়েছে। এটি উপলব্ধি না করলে তাদের ভবিষ্যৎ সুখকর হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি কারা বাংলাদেশে এলো তা নিয়ে নয়, জনগণের ওপরই আস্থা বিএনপির। রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। 6.5 মাস পর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে এর আয়োজন করা হলেও 7 জানুয়ারির নির্বাচন, তাদের আন্দোলন সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক সংকটের কোনো সমাধান হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরো গভীর করেছেন।
এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নিরসন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফর নিয়ে কথা বলেন তিনি। আমাদের বিএনপি ব্যাপারটা আমরা বুঝি, আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরেই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। বেগম খালেদা জিয়ার অবস্থা গুরুতর উল্লেখ করে তিনি বলেন, তাদের নেত্রী জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন। নির্বাচনকে কেন্দ্র করে দলের 2000 নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বিচার বিভাগকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে বিরোধী দল নির্যাতনে। প্রধানমন্ত্রী বলছেন যে খুব দ্রুত সব কেস নিষ্পত্তি করবার জন্য আমি নির্দেশ দিয়েছি, যার ফলে এখন এটা দ্রুত এই মামলাগুলোর তারা নিষ্পত্তি করার চেষ্টা করছেন। আমরা যেটা খবর পাচ্ছি যে আপনার ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে আবার নতুন করে। অর্থাৎ ইন্টেনশনটা হচ্ছে যে বিরোধী রাজনীতিকদেরকে সকলকেই আপনার কারাগারে বন্ধ করে রাখা এবং তাদেরকে রাজনীতি করতে না দেয়া। এটার একটা ফার রিচিং ইফেক্ট হচ্ছে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা, যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন, ডামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন, এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। দেশের অর্থনীতির ভিত তৈরি করেছে বিএনপি সরকার এমন দাবি করে তিনি বলেন, এখন হচ্ছে দুর্নীতি আর লুটপাট। আর্থিক খাতের দুর্নীতি আড়াল করতে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে স্যাটেলাইট ইমেজের সাহায্য নিয়ে নগর বনায়ন পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা সিটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানীতে তৈরি হওয়া সংকট সমাধানে কাজ করার কথাও জানান দুই মেয়র। নাজিবুর রহমানের রিপোর্ট। বিশ্বের গড় তাপমাত্রা যেখানে বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মহানগরী ঢাকার অনেক এলাকায় তা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এই নগরীতে এখন দৃশ্যমান। এই অবস্থা থেকে মুক্তি পেতে নতুন কর্মপরিকল্পনা নিয়ে ঢাকার জলবায়ু সংক্রান্ত অ্যাকশন প্ল্যান অনুষ্ঠানে যোগ দেন ঢাকার 2 মেয়র ও পরিবেশ মন্ত্রী সহ বেসরকারি বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে ঢাকা উত্তরের মেয়র জানান, জলবায়ু পরিবর্তন এই নগরীর মূল সমস্যা, যা সমাধানে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে উন্নত দেশগুলোকে। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যতে নামিয়ে আনতে 2 সিটি সমন্বিত উদ্যোগের কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। যেই দেশ আমরা কার্বন নিঃসরণে সবচেয়ে কম কন্ট্রিবিউট করি, সেই বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই জলবায়ু পরিবর্তনের জন্য। এগুলো কাদের জন্য হয়েছে? এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। তাদেরকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ফান্ডের জন্য। শহরের তাপমাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে, আর তা সমাধানে 2 সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগর বনায়নের পরিকল্পনার কথা জানান পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। অর্থায়নের ক্ষেত্রে যে সমন্বয়টা করেছি সেটা হচ্ছে সব উন্নয়ন সহযোগীকে একটা মঞ্চে নিয়ে আসা। এটা কিন্তু আগে হয়নি, এবং আমরা যেটা করছি যে এই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি। এবং এখন আমি যে আপনার 35,000 বা 37,000 কোটি টাকার যে বাজেট বরাদ্দের কথা বলেছি 25টা লাইন মিনিস্ট্রির মাধ্যমে, সেখানে কিন্তু আমাদের সমন্বয় আছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারি পরিকল্পনা বাস্তবায়নে জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বলেও মত দেন মন্ত্রী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হওয়ার জন্য সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড BDBL। রোববার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই চুক্তি সই হয়। এ সময় সোনালী ব্যাংক ও BDBL এর প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি সইয়ের পর এখন ব্যাংক দুটির সম্পদ ও দায় পর্যালোচনা করা হবে। এরপরই নানা প্রক্রিয়া শেষে একীভূত হবে
ব্যাংক দুটি। এদিকে একীভূত হওয়ার চুক্তিতে কিছুটা আতঙ্কে ভুগছেন বিডিবিএল এর কর্মীরা, কারণ কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী একীভূত হওয়ার 3 বছর পর দুর্বল ব্যাংকের কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে অধিগ্রহণকারী ব্যাংক। বাংলাদেশের বিশ্ব টি-20 স্কোয়াড প্রসঙ্গ। তাসকিন আহমেদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা হওয়ার আনন্দকে চাপা দিয়ে দিচ্ছে তার হঠাৎ ইনজুরি। পাঁজরের হঠাৎ ইনজুরিতে অনিশ্চিত হয়ে গেছে তার বিশ্ব টি-20 ভবিষ্যৎ। দেশের অন্যতম সেরা এ পেসারের ইনজুরি যে উদ্বেগের তা জানিয়েছেন বোর্ড সভাপতিও। সোমবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে তাই চিন্তায় থাকতে হচ্ছে নির্বাচকদের। কুশল ইয়াসিরের রিপোর্ট। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার একদিন আগে বড় দুঃসংবাদের ঘনঘটা বাংলাদেশের ক্রিকেটের আকাশে। পঞ্চম টি-20-র আগে অনুশীলনের সময় আচমকাই ইনজুরিতে পড়েন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ, যা শঙ্কায় ফেলেছে তার আসন্ন বিশ্ব টি-20-তে খেলা। আমাদের দুঃখ তো এইটাই, দেখেন আমাদের সেরা বোলারদের মধ্যে পেস বোলিংয়ে তো ডেফিনেটলি আমি এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছিল তাসকিন। ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো, ঠিক বিশ্বকাপের আগে। গতবার এবাদতকে আমরা লস করেছি। এগুলো তো আমাদের এখন এগুলো এটা তো পার্ট অফ দ্য গেম হইতেই পারে, এখন কি করবো? সো এইটা তো একটা আমাদের জন্য বিরাট ধাক্কা। 2019 ওয়ানডে বিশ্বকাপ চোটের কারণে খেলতে পারেননি তাসকিন। এবার পাঁজরের চোট বেশি হওয়ায় স্ক্যান করতে হয়েছে তাকে। তার রিপোর্ট পাওয়ার পরই সোমবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। রিপোর্টটা পুরোপুরি আসে না, আসলে বুঝে যাবে এমনিতে কি কেমন ফিল হচ্ছে, কেমন একটু তো ব্যথা আছে। পুরো রিপোর্টটা ওই যে আসলে এক্স্যাক্টলি বুঝে যাবে। হোপফুল তো মোটামুটি নাকি, মানে মোটামুটি হোপফুল তো ইনশাআল্লাহ বিশ্বকাপ এবার অ্যাট লিস্ট মিস হবে না, কোনো বলা যাইতেছে না। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপেও ইনজুরির জন্য সেরা ছন্দে দেখা যায়নি তাসকিনকে। এবার পাঁজরের হঠাৎ ব্যথা যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপগুলোতে তার উপস্থিতিকেই করে তুলেছে অনিশ্চিত। সাধারণত এই ইনজুরি থেকে সেরে ওঠার সময় লাগে 2 সপ্তাহের বেশি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। রানওয়ে লাইটিংয়ে ত্রুটি দেখা দেওয়ায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। এতে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী 3টি ফ্লাইটে প্রায় 200 যাত্রী আটকা পড়েছে। ওই 3টি ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, রোববার সন্ধ্যার পর সৈয়দপুর বিমানবন্দর রানওয়ে লাইটিংগুলোতে ত্রুটি দেখা দেয়। রানওয়েতে বাতি না জ্বলে ওঠার কারণে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেনি 3টি ফ্লাইট। এর ফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে ঢাকাগামী প্রায় 200 যাত্রী। সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, রানওয়ের বাতির কেবলগুলো মাটির নিচ দিয়ে রয়েছে, ফলে কোথায় ত্রুটি রয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির 4 ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তারা হলেন সাবেক মন্ত্রীর মালিকানাধীন সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পরিচালক জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। রোববার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। 30 কোটি টাকার খেলাপি ঋণের মামলায় উত্তরা ব্যাংকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক মন্ত্রীর 4 ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন। উত্তরা ব্যাংক থেকে যে 30 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে তার বিপরীতে ব্যাংকে কোনো সম্পত্তি বন্ধক নেই। বিবাদীদের পার্সোনাল গ্যারান্টি ও ট্রাস্ট রিসিটের ভিত্তিতে এই ঋণ মঞ্জুর করেছিল ব্যাংক। তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার সাথে অমানবিক আচরণ করছে সরকার। বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে ক্ষমতাসীনরা চায় বিএনপি চেয়ারপারসন বিনা চিকিৎসায় মারা যাক। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে দেয়া বক্তব্যে ব্যারিস্টার খোকন আরও বলেন, যে আইনের শর্ত সাপেক্ষে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সে আইনেই তাকে বিদেশে যেতে দিতে পারে বলেও জানান তিনি। 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান বেগম খালেদা জিয়া। এরপর কয়েক দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।